তোমার বোনটাকে বাঁচাও মা সুদীপা, তোমার বোনটাকে বাঁচাও। সুদীপা এমন কথা শুনতেই, পরমার বাবার মুখ থেকে এমন কথা শুনতেই সুদীপা একেবারে আকাশ থেকে ভেঙে পড়ে। তাহলে সত্যি সত্যিই পরমা সুদীপার বোন? সুদীপা বারবার নিজের কাছে প্রশ্ন করেছে, বারবার কোনো স্বপ্ন দেখেছে কোনো দুটো বাচ্চা ছেলের, বাচ্চা মেয়ের। তো সেই স্বপ্ন কি সত্যি হতে চলেছে? পরমার বাবা চিৎকার করে বলতে লাগে, সুদীপা তোমার বোনকে বাঁচাও মা, তোমার বোনকে বাঁচাও। তাহলে কি এমন ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়ায়? সুদীপা কি জানতে পারলো পরমা তার নিজের আসল বোন? কি এমন ঘটতে চলেছে পুরো ইন ডিটেলসে আজকে আমি সব কিছু নিয়ে আলোচনা করব। সো চলো তাহলে শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি স্যার এসছে এবং স্যারকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সঞ্চারী প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে ওঠে, এই কোথাকার কে, কাকে নিয়ে এসেছো? কিন্তু সুদীপা তার কথায় কর্ণপাত না করে একেবারে পরমাকে নিয়ে গাড়িতে তোলে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। যখনই যাচ্ছে তখনই আমরা দেখতে পাচ্ছি সঞ্চারী কিন্তু বাইরের গেটে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত হয়ে রয়েছে এবং সে বলতে লাগে, না আমি এমনভাবে আগুন ধরাবো, এমনভাবে আগুনগুলো লাগাবো যে আগুনের আর কেউ বেঁচে থাকবে না অবশিষ্ট, এবং আমি সব কিছুকে, আমাকে চোর বদনাম দেওয়া, তাই না, আমাকে চোর বদনাম দেওয়া, তার ব্যবস্থা আমি করবো। এই বলে কিন্তু সঞ্চারী প্রচণ্ড রকমভাবে অনেকক্ষণ ধরে পুরো প্রসেসিংটা, সুদীপা কী করে গাড়িতে তুলছে, স্যার কী করে হেল্প করছে, পুরো বিষয়টা কিন্তু সে ভিডিও ক্যামেরাতে বন্দি করতে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছি রূপা এগিয়ে আসে এবং রূপা এগিয়ে এসে বলতে লাগে, এই মেয়ে তুই ভিডিও কল করছিস, ভিডিও করছিস, এখানে তুই এত বড় সমস্যা হচ্ছে, ভিডিও করছিস, যে ফোনটাতে। এই বলে কিন্তু রূপা ফোনটাকে কেড়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে এবং সে কেড়েও নিয়েছিল প্রায়, কিন্তু সঞ্চারী জোর করে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা নিয়ে চলে গেছে এবং স্যারও চলে গেছে, কলেজের প্রফেসরও কিন্তু চলে গেছে এবং হাসপাতালে গিয়ে বলতে লাগে, তাড়াতাড়ি চিকিৎসা করুন, তাড়াতাড়ি চিকিৎসা করুন। তখন সুদীপার কাছে একটা ফর্ম চলে আসে এবং সেই ফর্মটাকে ফিল আপ করতে বাধ্য করে দেয়। তখন সুদীপা ফর্মটা ফিল আপ করছে, কিন্তু রিলেশনশিপের জায়গাটা সে কী লিখবে, সে হঠাৎ করে কিন্তু সেখানে সিস্টার লিখে দেয় এবং তার মনের খাতায়, মনের পাতায় যেন একটা বোনের একটা আপন অনুভূতি কিন্তু পেয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সঞ্চারী বাড়ির টেলিফোন থেকে ফোন করছে থানায় এবং সে থানায় ফোন করে বলতে লাগে, চৌধুরী পরিবার অর্থাৎ অঘোষ চৌধুরীর পরিবারে কিন্তু বধূ নির্যাতনের কেস চলেছে এবং তার ফলে কিন্তু একটা বধূ সে আত্মহত্যা সামিল হয়েছে, অন্য একটা বধূ তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তখন একথা শুনতেই কিন্তু অফিসার প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। এদিকে সঞ্চারী পুরো বিষয়টা এমন করে তালগোল পাকিয়ে পুলিশ অফিসারকে বলে, পুলিশ অফিসার বাধ্য হয়ে একবারে আদিত্যর কাছে চলে আসার বলতে লাগে, স্যার আমরা জানতে পেরেছি এক্ষুনি একটা মহিলা আমাদের কল করেছিলেন, আপনার ওই চৌধুরী পরিবারের বধূ নির্যাতনের জন্য নাকি একটা বধূ সেখানে আত্মহত্যা করেছে, তার অবস্থা খুব কন্ডিশন খারাপ, স্যার আমি কি ফোর্স নিয়ে যাব, আমি কি স্যার ফোর্স নিয়ে যাব? আর এমন কথা শুনতে, চৌধুরী পরিবারের বধূ আত্মহত্যা করেছে এমন কথা শুনতে আদিত্যর চোখটা কপাল উঠে গেছে। আদিত্যর প্রত্যেকটা স্মৃতিগুলো মনে পড়তে লাগে, বড় মা কি করে সুদীপার কাছে গিয়ে ভিক্ষা চাইছিল, সুদীপার সাথে আদিত্য এই অফিসে আসার আগে পর্যন্ত কি ব্যবহার করেছে না করেছে, সুদীপা বারবার একটা কথা বলার চেষ্টা করেছে। তাহলে সুদীপা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে? না 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 না, এদিকে আদিত্য মানতেই পারছে না, আদিত্য বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অফিসার সেখান থেকে চলে যায় আর এদিকে তখন তরুণবাবু চলে আসে। তরুণবাবু চলে এসে বলতে লাগে, স্যার আমি বুঝতে পারছি অঘোষ চৌধুরী পরিবার মানে সে তো আপনারই পরিবার, তাহলে আপনারা কালকে রাত্রেই তো আপনাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল, তাহলে কি কোনো সমস্যা হয়েছে? তখন সেখানে আদিত্য বলতে লাগে, স্যার আপনি তরুণবাবু আপনি এদিকে দেখুন, আমি এক্ষুনি আসছি। এই বলে কিন্তু সেখান থেকে আদিত্য চলে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি সুদীপা বসে রয়েছে হাসপাতালে, প্রচন্ড কান্নার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে স্যার সুদীপার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে আর বলতে লাগে যে, সুদীপা তোমাকে কাঁদলেও খুব ভালো লাগে, কিন্তু না আমি তোমাকে কাঁদাবো না। এই বলে স্যার সামনের দিকে এগিয়ে আসে আর সুদীপার কাছে গিয়ে বলতে লাগে, একটা রুমাল দিয়ে বলতে লাগে, তুমি চোখের জলটা মুছে নাও। তখন সুদীপা বলতে লাগে, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না স্যার, আপনি আমাকে যা উপকার করেছেন সেই উপকারের প্রতিদান আমি দিতে পারবো না স্যার, আপনার তো অনেক কাজ, আপনি তো অনেক ব্যস্ত মানুষ, আপনি অনেক বড় পোস্টে রয়েছেন, সেক্ষেত্রে আপনি না চলে যান। তখন স্যার বলতে লাগে, না তোমাকে একা ছেড়ে আমি এখান থেকে যাবো না। হঠাৎ করে সেখানে ডক্টর চলে এসে ডক্টর এসে বলতে লাগে, দেখুন অবস্থা পেশেন্টের খুব একটা ভালো না, পেশেন্টের অবস্থা প্রচন্ড খারাপ রয়েছে। তখন সুদীপা চিৎকার করতে লাগে, স্যার আপনি বাঁচান। তখন স্যার বলতে লাগে, একটা বোন অন্য বোনের জন্য যে এভাবে করতে পারে, এভাবে কষ্ট চাইতে পারে, এভাবেই যে তাকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতে পারে, সেটা আমি বুঝতে পারছি না। তাহলে এক কাজ করো, তুমি ঠাকুরকে ডাকো। আর ও যে ওষুধটা খেয়েছিল সেই ওষুধটা যে কী ওষুধ সেটা ল্যাবে পাঠানো হয়েছে, সেটা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তখন সুদীপা বলতে লাগে, আমি ওই ওষুধটার নাম জানি এবং ওষুধের কম্পোজিশনও আমি বলতে দিতে পারি। তখন স্যার বলতে লাগে, ডক্টর বলতে লাগে, তুমি কম্পোজিশন বলবে? তখন সেখান থেকে ওই মানে স্যার বলতে লাগে, মানে সুদীপার যে কলেজের প্রফেসর উনি বলতে লাগেন যে ইনি একটা হবু ডাক্তার, উনি মেডিকেলে ফার্স্ট হয়েছেন। তখন স্যার তাকে ধন্যবাদ দেয় এবং বলতে লাগে, ঠিক আছে আমি সমস্ত দিক থেকে সর্বতভাবে হেল্প করছি। তখন সুদীপা কান্নামাখা চোখে আবারও বলতে লাগে, স্যার
আমার বোনটাকে বাঁচান, ও বাঁচবে তো স্যার, তখন আমার বোনটাকে বাঁচান, আমার বোনটাকে বাঁচান। অন্যদিকে দেখতে পাচ্ছি ওদিকে কিন্তু সঞ্চারী ঘরের মধ্যে কান্নাকাটি করছে, সেখানে কিন্তু পুলিশ অফিসার চলে গেছে আর বলতে লাগে এখান থেকে একটা কল এসেছিল আপনাদের বাড়ির নাকি একটা গৃহবধূ আত্মহত্যা করেছে। তখন সঞ্চারী বিষয়টাকে এমনভাবে পাকিয়ে পিছিয়ে বলে যে সেখান থেকে অফিসার বলতে লাগে ঠিক আছে আমরা তাহলে হাসপাতালে যাচ্ছি, বাড়ি থেকে আসলে বাড়ি থেকে বেরোতে দেবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে যে যেতে বলবেন। এদিকে তখন দেখতে পাচ্ছি রূপা প্রচন্ড কান্নায় ব্যস্ত হয়ে রয়েছে। হঠাৎ করে সেখানে কিন্তু আদিত্য চলে আসে, সুদীপা সুদীপা বলে চিৎকার করতে, সুদীপা কি হয়েছে, সুদীপা কি হয়েছে? তখন সেখানে সঞ্চারী বলতে লাগে হ্যাঁ হয়েছে তো বটেই, কিন্তু সেটা তোমার সুদীপার নয়, সেটা তোমারই আপনজনের হয়েছে। তখন আদিত্য অবাক হয়ে যাচ্ছে, কি আমারই আপনজন মানে? তখন সেখানে সঞ্চারী বলতে লাগে তোমারই আপনজন মানে তোমার পরমারও অসুবিধা হয়েছে, পরমা আত্মহত্যা করেছে। তখন সেখানে আদিত্য কি করে, তার দাদাভাইকে ফোন, দাদাভাই শীঘ্রই চলে আয়, তুই এইচআর হসপিটালে চলে, এইচআর হসপিটালে চলে, এই বলে কিন্তু দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর এদিকে সঞ্চারী তখন মনে মনে ফাঁদ পাততে লাগে, না আমাকে এমনভাবে সাজাতে হবে, আমাকে এমনভাবে করতে হবে, আমাকে চোর অপবাদ দেওয়া, তাই না? এই পরিবারের চোর অপবাদ দেওয়ার মতো আর কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না, সবাইকে আমি শেষ করবো, আগুনটাকে আবার ভালো করে লাগাতে হবে, তাই আগুনটাকে আমি ভালো করে লাগাই, এই বলে যাকে তাকে মানে এখানে ওখানে ফোন করে সঞ্চারী আগুন লাগানোর জন্য যে যে কাজ করতে হয় সবকিছু করতে শুরু করে দেয়। আর মনে মনে বলতে লাগে এই পরিবারের পুরো দায়িত্ব পাবে আমার ছেলে, আমার ছেলে হবে এই পরিবারের একেবারে রাজা, এই বলে কিন্তু কি বলবো সঞ্চারী একেবারে আগুন লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে দেখতে পাচ্ছি সুদীপা প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে, প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে। তখন সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। তখন স্যার গিয়ে একটা কফি নিয়ে আসে আর বলতে লাগে সুদীপা তোমার অবস্থা আমি বুঝতে পারছি, তোমার মানসিক কন্ডিশনটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কফি খেলে তোমার অনেকটা ঝরঝরে লাগবে। সুদীপা বলতে লাগে দেখুন স্যার আপনি আমি আমি কফিটা আপনাকে খেতে পারছি না, আপনার কফিটা খেতে পারছি না, তবে আপনি না এখন আসুন, আপনি এখন এখান থেকে চলে যান। তখন স্যার বলতে লাগে তোমাকে একা রেখে চলে যাবো? তখন সুদীপা বলতে লাগে আমি সব সামলে নিতে পারবো, আর আমাদের চৌধুরী পরিবারের সবাই কিন্তু এক্ষুনি চলে আসবে, স্যার আপনি এখান থেকে চলে যান। হঠাৎ করে বলতে বলতে সেখানে কিন্তু আদিত্য চলে আসে এবং অভ্র চলে আসে, এবং তখনই কিন্তু সুদীপা তাদের সাথে চলে যায় এবং ডাক্তারও চলে আসে। ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগে, অভ্র জিজ্ঞেস করতে লাগে সুদীপা আমার স্ত্রী কি হয়েছে, কি হয়েছে ডাক্তার, ও কি বাঁচবে, ওর কোনো সমস্যা হবে না তো? এই বলে কিন্তু অভ্র প্রচন্ড কান্নার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সঞ্চারী আবারও কাকে ফোন করতে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে ডাক্তার বলতে লাগে দেখুন 24 ঘন্টা সময় না পার হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। তখন আদিত্য অভ্র বলতে লাগে আমি একটু একবার চোখের দেখা দেখতে চাই। ডাক্তার বলতে লাগে না আমি দেখতে দেবো না, কিন্তু অভ্র বলতে লাগে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখবো। তখন ডাক্তার সম্মতি দেয় এবং বলতে লাগে ঠাকুরকে ডাকুন, ঠাকুরকে ডাকুন। তখন সেখানে সবাই মিলে যখন সেই সামনের দিকে এগিয়ে যায়, সুদীপা ঠাকুরকে ডাকতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় সেখানে কিন্তু ওই পুলিশ অফিসার মানে মহিলা পুলিশ অফিসার সামনের দিকে চলে আসে আর বলতে লাগে আপনি কি সুদীপা চৌধুরী বলছেন? তখন তখন সুদীপা বলতে লাগে হ্যাঁ আমি সুদীপা চৌধুরী বলছি। তখন সেখানে পুলিশ অফিসার জেরা করতে লাগে কি হয়েছিল, পরমা রাত্রে কোথায় ছিল, ওনার স্বামী কোথায় ছিল, উনি কি রাত্রে কিছু খেয়েছিলেন, এই সমস্ত জেরাগুলো করতে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্য মনে মনে ভাবতে লাগে যে পরমার বিষয়ে কিন্তু সুদীপাকে কিছু জেরা করছে, কিন্তু আমি তো পুলিশের কাছে বাধা দিতে পারি না, কখনো আমাকে থাকা উচিত ওর কাছে, কিন্তু আমি তো ওর কাছে মানে পুলিশের কাছে কোনো বাধা দিতে পারবো না। এইদিকে তখন দেখতে পাচ্ছি অভ্র প্রচন্ড কান্নার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। এমন সময় সেখানে কিন্তু গায়ত্রী চৌধুরী চলে এসে বলতে লাগে, আর তখনই অভ্র কান্না ভেঙে পড়ে, মা পরমা, মা পরমা, পরমাকে অনেক কিছু বলার রয়েছে, মা পরমাকে অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু বলতে বাকি রয়েছে, এই বলে অভ্র প্রচন্ড কান্না করতে লাগে। তখন বড় মা বলতে লাগে না অভ্র তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এমন সময় সেখানে পুলিশ অফিসার বলতে লাগে অভ্র চৌধুরী আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশু বলতে লাগে কি ব্যাপার থানায় যেতে হবে মানে, আপনারা এইসব কথাগুলো কেন বলছেন? এই বলে অংশু যা নয় তাই করে কিন্তু পুলিশ অফিসারকে কড়া বার্তা শোনাতে লাগে। তখন অফিসার বলতে লাগে আরে বাবা আপনার কি বলছেন, থানার একটা মানে মানে পুলিশ অফিসারের একটা ক্রাইটেরিয়া রয়েছে, একটা শর্ত রয়েছে, সেই শর্তের মধ্যে আপনি কেন এর মধ্যে মাথা গোলাচ্ছেন? তখন সেখানে অংশু বলতে লাগে একদম আমাদের মধ্যে কথা বলতে আসবে না। আরে কে জানো আমরা, কে জানো আমরা সেই বিখ্যাত ফ্রিডম ফাইটার অঘোর চৌধুরী পরিবারের লোক, আমাদের বিষয়ে তুমি কথা বলো, আমাদের বিষয়ে তুমি কথা বলো, এই বলে কিন্তু যা নয় তাই করে পুলিশ অফিসারকে বলতে লাগে। পুলিশ অফিসার একটা হতবাক হয়ে যাচ্ছে। তখন বলতে লাগে তুমি যদি মহিলা পুলিশ অফিসার না হতো না তোমাকে একবার শেষ করে দিতাম। এমন সময় সেখানে চলে আসে আদিত্য এসে বলতে লাগে বাবা, আর তখন বাবা কথা শুনতে কিন্তু পুলিশ অফিসারটা থেমে যায় আর বলতে লাগে স্যার সরি স্যার, সরি স্যার, এবং স্যারকে মানে স্যারকে সম্মান প্রদর্শন করে আর বলতে লাগে স্যার আমি না বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি এটা আপনার বাবা হন। তখন সেখানে আদিত্য বলতে লাগে হ্যাঁ এটা আমার বাবা, এটা আমার ফ্যামিলির ব্যাপার, কিন্তু আমি কোনো পুলিশের কাজে বাধা দিতে পারবো না, আপনি অফিসার আপনার কাজ চালিয়ে যান, আপনার যা যা করতে হয় আপনি সবগুলো করুন। এমন কথা শুনতে কিন্তু সবাই কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে সেখানে পরমার বাবা মা চলে এসেছে এবং তারা এসে কিন্তু বিভিন্ন রকমভাবে কান্না ভেঙে পড়লে আমি কাউকে ছাড়বো না, পরমার মা বলতে লাগে আমি কাউকে ছাড়বো না, এই করবো তা করবো, এইসব কথাগুলো বলতে শুরু করে দেয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে কাকিমা আপনি কেন এরকম করছেন, আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি কেউ, এখানে কারোর দোষ ছিল না, কারোর দোষ ছিল না। এমন কথা শুনতে কিন্তু আবারও মানে অংশ চলে আসে বলতে লাগে এই মেয়ে তুমি বাড়ির বাইরে বৌদি দেখো না, দেখো না বাড়ির বাইরে বাড়ির ভেতরে হাসপাতালে স্কুল কলেজে সব জায়গায় মেয়েটা মাথা মোটা করছে, এই মেয়েটা মাথা মোটা করছে, এরকম করে তাকে যখন থ্রেট করতে শুরু করে দেয় তখন সেখানে আদিত্য প্রচন্ড মানে অভ্র প্রচন্ড কান্নার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। আর সকলই আমরা দেখতে পাচ্ছি
যে ওখানে কিন্তু পরমার বাবা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে বসিয়ে দেওয়া হয় এবং সে অসুস্থ অবস্থাতে কিন্তু অঘোর হয়ে পড়ে থাকতে লাগে। তখন সেখানে সবাই মিলে যখন কান্নাকাটি করছে তখন আদিত্য কান্না করতে লাগে অভ্র কান্না করতে লাগে প্রচণ্ড এবং তার বিয়ের স্মৃতিগুলো মনে করতে লাগে, না না পরমার কিছু হতে দেবো না আমি, পরমার কিচ্ছু হবে না, পরমা তুমি আমাকে ছাড়া থাকতে চলে যেতে পারো না, আমাকে ছেড়ে চলে যেতে পারো না, ওর কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না মা, আমার পরমার সঙ্গে অনেক কথা বলার রয়েছে, অনেক কথা বলার রয়েছে। কিন্তু পুলিশ অফিসার আবার পেছনে এসে বলতে লাগে, অভ্র চৌধুরী আপনাকে যেতে হবে, আপনাকে এক্ষুনি এই মুহূর্তে থানায় যেতে হবে। কিন্তু অভ্র রিকোয়েস্ট করতে লাগে, অফিসার প্লিজ বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তটা ওর জ্ঞান ফেরা পর্যন্ত আমাকে এখানে থাকতে দিন, আমাকে এখানে প্লিজ থাকতে দিন। কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই শুনতে চায় না। তখন অফিসারকে আবারও রিকোয়েস্ট করতে লাগে অভ্র, যে দেখুন আমি সত্যিই যাবো আপনাদের সঙ্গে, আপনার থানায় যা যা করতে আমি সব কিছু করবো, কিন্তু আমার স্ত্রীর জ্ঞান না ফেরা পর্যন্ত আমাকে এখান থেকে নিয়ে যাবেন না। কিন্তু অফিসার কোনো মতে শুনতে চায় না। তখন সেখানে সবাই মিলে যখন কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে, সবাই মিলে প্রচন্ড কান্না করছে, এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে অভ্র আদিত্যের কাছে গিয়ে বলতে লাগে, আদিত্য তুই বল না, তুই একটু বল না, তুই বল একটুখানি, আমি একটুখানি থাকি তারপরে আমি যা করার করবো, কথা নাই চলে যাবো। তখন সেখানে আদিত্য একেবারে কঠিন গলায় বলতে লাগে, না দাদা ভাই আমি এটা করতে পারবো না, পুলিশ অফিসারের কাজ আমি কোনো বাধা দিতে পারবো না, ওদেরকে বারণ আমি করতে পারবো না, কোনো ক্রাইটেরিয়া আমি পালন করতে পারবো না। আমি যেদিন থেকে পুলিশ অফিসারের কাজে যোগদান করেছি সেদিন থেকে আমি আমি জানতে পেরেছি আমার বাবা মা ভাই সবকিছুকে ঊর্ধ্বে আমার ডিউটি, আমার ডিউটি, সেক্ষেত্রে আমি ডিউটির ঊর্ধ্বে যেতে পারবো না। তখন সেখানে অভ্র আবারও কান্না বাঁকা চোখে তার কাছে রিকোয়েস্ট করতে লাগে, অভ্র তুই একটু, আদিত্য তুই একটু বোঝা না, একটু বোঝা, আমি যাবো তো, আমি যাবো, তুই আমাদের বাড়ির লোক, তুই একটু বল না, তুই বললে সব হবে। কিন্তু আদিত্য আবারও জবাব দেয়, না আমি যাবো না, আমি বলতে পারবো না। তখন সেখানে একেবারে অভ্র অবাক হয়ে তাকিয়ে রয়েছে, ভাই তাহলে তার কথা শুনছে না। তখন বড় মা এগিয়ে এসে বলতে লাগে, অভ্র তুমি চলো এখান থেকে, কাউকে যখন রিকোয়েস্ট করতে হবে না, কাউকে কোনো রিকোয়েস্ট করতে হবে না, সমস্ত বিষয় আমরা ম্যানেজ করে নেবো, কারোর কোনো হেল্প করতে হবে না, কারোর ওখানে কিছু করতে হবে না, আমি করতে হবে। তবে আদিত্যের দিকে আঙুল নির্দেশ করে বলতে লাগে, আমি কিছু কিন্তু বলবো না, এখানে আমি এই যে বিষয়টা দেখতে পাচ্ছি সেই বিষয়টার মধ্যে আমি এটুকু বুঝতে পারছি, ওই আদিত্য আমাদের পরিবারের কেউ না, ও আমাদের আপনজন নয়, এসো অভ্র, এই বলে কিন্তু অভ্রকে টানতে টানতে কিন্তু সেখান থেকে নিয়ে চলে যায়। তখন অভ্র যেতে যেতে বলতে লাগে, ভাই আমি তোকে ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না, তোর কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম অভ্র, আদিত্য তুই আমাকে শুনলি না, এই বলে কিন্তু চেঁচাতে অভ্র সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে আদিত্য দাঁড়িয়ে নীরব নিতর হয়ে রয়েছে, সে কি করবে বুঝতে পারছে না। সে বারবার বলতে লাগে, দাদা ভাই তুই আমাকে বুঝলি না, আমার কিছু করার নেই, দাদা ভাই আমার কিছু করার নেই। এদিকে তখন দেখতে পাচ্ছি পরমার বাবা প্রচন্ড চিৎকার করতে লাগে, সুদীপা তোমার বোনকে বাঁচাও মা, তোমার বোনকে বাঁচাও, সুদীপা তোমার বোনকে বাঁচাও। আরে এমন কথা শুনতে কিন্তু প্রত্যেকে হক চকিয়ে যায়, বিশেষ করে সুদীপার চোখটা কপালে উঠে যায়, সুদীপা এমন কথা শুনছে কি করতে। তখন সেখানে আবার পরমার বাবা বলতে লাগে, ও তো তোমার বোনের মতো সুদীপা মা, তোমার বোনের মতো, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক পাপ করেছি, সুদীপা তুমি তোমার বোনকে বাঁচাও মা, তুমি তোমার বোনকে বাঁচাও। আরে এমন কথা শুনতে সুদীপার মনের মধ্যে যেন একটা আগুন জ্বলে ওঠে, দাউ দাউ করে আগুন বয়ে যেতে শুরু করে, সত্যি কি পরমা তার বোন, সত্যি কি পরমা তার বোন। এই 7-5-এর মধ্যে ভাবতে ভাবতে আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা এর পরবর্তী পর্বে সুদীপা কি জানতে পারবে পরমা সত্যিই তার বোন, নাকি আস্তে আস্তে করে আবারও দেরি হয়ে যাবে, কি হতে পারে এর পরবর্তীতে। আমরা তো চাই যে সুদীপা জানতে পারুক যে পরমাই তার নিজের আসল রক্তের সম্পর্কের বোন। সো আজকের পর্ব তাহলে এই পর্যন্ত শেষ থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখাবে। তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।